হাসনাত আব্দুল্লাহ যাতে পালাইতে না পারে, সার্জিস যাতে পালাইতে না পারে, এগুলোর পাইলে খালি কোপাইতে হবে। যেই দিন শেখ হাসিনা ফেস দেখাইয়া বক্তৃতা দিবে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনা ঢাকা শহরে, আবার চেহারা দেখানো ঢাকা শহর দখল হওয়া, এই দুইটার মধ্যে 12 ঘন্টার ডিফারেন্স হবে। নাহিদ ইসলামদের দিন, জাতীয় নাগরিক পার্টির দিন, এনসিপির দিন সত্যি 1 বছরের মাথায় একদম ফুরিয়ে এসেছে। বঙ্গবন্ধু হত্যা যেটা হয়েছিল, সেই হত্যার সময় যারা এই হত্যাটা করেছিল, যে সামরিক কর্মকর্তারা হত্যা করেছিল, তাদেরকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল। মানে এদের কোনো বিচার করা যাবে না। এটা কিন্তু জিয়া রহমান সাহেব দিয়েছে, জিয়া রহমান সংসদে এটা পাস হয়েছিল। তো সংবিধানের অংশ হওয়ার পরও তাদের বিচার হয়নি। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখলেন, সেটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক মন্ডলী, আজকে শুরুতেই যে ভিডিওটি দেখবেন সেটা একটা টক শো। প্রিয় দর্শক, সেখানে দুজন আওয়ামীপন্থী বিশ্লেষক বিশ্লেষণ করেছেন যে আওয়ামী লীগ ঠিক ক্ষমতায় আসলে এই হাসনাত সার্জিসদের কি অবস্থা হবে। প্রিয় দর্শক, সেই সাথে আরো একজন বিশ্লেষক তিনি বলছেন যে আওয়ামী লীগ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবে, তখন বিমানবন্দরে লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে রিসিভ করতে যাবে এবং পৃথিবীর মাত্র 2টো দেশ বাদে, যেমন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র বাদে, সব দেশের সমর্থনেই দেশে ফিরবে। প্রিয় দর্শক, তিনি এছাড়াও আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যেটা আপনারা একটু পরেই দেখতে চলেছেন। এছাড়াও দর্শক, আজকে 3 আগস্ট ঠিক কি হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে, সেটা একটু পরেই জানতে পারবেন। দর্শক, আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন যে এনসিপি কিন্তু নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা করতে যাচ্ছে আজকের এই দিনে। প্রিয় দর্শক, তাই শহীদ মিনার ঘিরে রয়েছে মানুষের টানটান উত্তেজনা এবং অপেক্ষা। প্রিয় দর্শক, কি হতে চলেছে সে বিষয়টি নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করেছেন একজন বিশ্লেষক। দর্শক, সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য পেতে চলেছেন, সেটা হলো সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের কিন্তু দায় মুক্তি দেওয়া হয়েছিল এবং সেটা সংবিধানের অংশ হিসেবে স্বীকৃত পেয়েছিল। প্রিয় দর্শক, তাহলে 24 জুলাই যোদ্ধারা যে জুলাই সনদ পেতে চলেছে এবং সেটা যদি সংবিধানে যুক্তও করা হয়, তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসলে এদের শেষ রক্ষা হবে কিনা, সে বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এছাড়াও তাদের বেঁচে থাকার জন্য কি করা উচিত সে বিষয়টি নিয়েও তিনি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন, নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জি, রাশেদ হায়দার ভাই, একটা গুজব নাকি সত্য আমি জানি না, আওয়ামী লীগ নাকি ভারতে বসে প্রবাসী সরকার গঠন করবে, এই ধরনের একটা কথা কিন্তু প্রচলিত আছে বেশ কয়েকদিন থেকে। আমি একজন জ্ঞানী মানুষ, প্রফেসর ডক্টর কলিমুল্লাহ মহোদয়কেও আমি এই বিষয়ে কথা বলতে দেখেছি বেশ কয়েকটি টক শোতে। এই বিষয়টা কি সম্ভব? এটা কি ধরনের আমি বুঝতেছি না। এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? দেখেন, এই বিষয়টা আওয়ামী লীগ প্রবাসী সরকার কেন গঠন করবে? শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো আমার দেশের প্রধানমন্ত্রী। তাই একজন প্রধানমন্ত্রী উনি কেন প্রবাসী সরকার? আর উনি এই দেশে এসে বাংলাদেশে ঢাকা শহরে পা দিয়া ওনার সরকারই উনি চালাবেন এবং আগামী নির্বাচন যদি হইতে হয় আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে। আর আমার অনেক ভাই লিখতেছে, আমি খেয়াল করতেছি যে ওই হাসনাত আব্দুল্লাহ যাতে পালাইতে না পারে, সার্জিস যাতে পালাইতে না পারে। বাইরে আজ থেকে এই 5 মাস আগেও আমি মনে করতাম এগুলোর পাইলে খালি কোপাইতে হবে, কিন্তু এখন বলি কি জানেন, কোপাইলে তো মরে যাবে, গুলি করলে মরে যাবে, ফাঁসি দিলে মরে যাবে, এদের এগুলো করা যাবে না। এদের সবাইকে প্রত্যেককে 5 স্টার হোটেলে নিয়ে যায়, এক একটা 5 স্টার রুম দেওয়া হবে। ওরা ওই রুমে টিভি ক্যামেরা সব থাকবে, শুধু 2টা জিনিস থাকবে না, একটা হচ্ছে গোসলের জায়গা থাকবে না, একটা হচ্ছে টয়লেট থাকবে না। আর ওদের প্রতিদিন জোর করে 2 কেজি আঙ্গুর খাওয়ানো হবে। তার মানে 2 কেজি করে আঙ্গুর খাবি, শরীর কষা হবে, এরপরে তোরা কি খরচ কর। ওদের এটা হচ্ছে সিম্বলিক শাস্তি, যাতে ওরা যায়া না বলতে পারে যে আমাদের ছোট ঘরে রাখছে, মারছে, ধরছে। না না না, তোদেরকে আঙ্গুর খাওয়াবো, পৃথিবীর সবচেয়ে দামি ফল, 2 কেজি আঙ্গুর পার ডে তোমরা খাইতে হবে। ওদের মারা যাবে না, শুধু আঙ্গুর খাওয়াবো, টিভি ক্যামেরায় দেখাবো যে দেখেন সাত থেকে আঙ্গুর খাওয়াইতেছি। মাইরা কি লাভ? ওরা দেহুক, আঙ্গুর খাইয়া শরীর কষাইয়া পায়খানা হবে না, উঠতে পারবে না, বইতে পারবে না, শুইতে পারবে না, খালি হাই হোসেন করতে থাকবে তখন। জি, শাহিন ভাই, এই রিপোর্টটা তৈরির পিছনে কি, আমি যেটা বলছিলাম, আপনি বোধহয় প্রশ্নটা শুনেছেন, রাশেদ হায়দার ভাইয়ের মতামতটা আমি নিয়েছি, আপনার কি মত? দেখেন, এই যে রিপোর্টটা একটা উদ্দেশ্য প্রণীত, আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে আওয়ামী লীগকে মানে একটা ভয়ঙ্কর এবং একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে পরিচয় করা, যা তাদের এই যে স্বপ্নে থাকবে, এটা মানুষের জনগণ এবং সারা বিশ্বে কোন দেশ বিশ্বাস করে না যে আওয়ামী লীগ জঙ্গি বা আওয়ামী লীগকে তারা জঙ্গি ট্যাগ দিতে পারবে। কারণ কি, যে তারা বিশ্বের কাছে যতই তারা নিউজ প্রচার করুক, বিশ্ব আজ প্রমাণিত, বিশ্ব দেখতে পেয়েছে যে জননেত্রী শেখ হাসিনা ছিল একমাত্র একটা বাংলাদেশের জন্য যোগ্য প্রধানমন্ত্রী, যিনি মানে জঙ্গি নিয়ন্ত্রণের জন্য একটা জিরো টলারেন্স সরকার,
বুঝতে পারছেন? আর মানে তারা যতই আওয়ামী লীগের জঙ্গি ট্যাগ দেখ, যত কিছু করুক, মানে তাদের এই যে ট্যাগ আর এই যে বিভ্রান্তকর মানে উপস্থাপনা বা তাদের প্রচারণা, আমার মনে হয় যে একদিন আ তারা এই প্রচারণা তারা নিজেরাই ফেঁসে যাবে। মনে করি যে অচিরেই বাংলাদেশের যে একটা যুগ মানে প্রবর্তন একটা যে ভূমিকা এটা আসবে, এটা বাংলাদেশের মানুষ দেখতে পারবে। তারা এই যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে মানে আপনারা যারা মানে মজিপ্রিয় লোক আছেন বা যারা আপনারা আপনার জাতির জনকের আ আদর্শে আপনারা বিশ্বাস করেন, যারা আপনারা বাংলাদেশকে বিশ্বাস করেন, যারা আপনারা স্বাধীনতাকে বিশ্বাস করেন, আপনাদেরকে ক্ষতি করার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা, তাদের এই ফাঁদটা। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সচেতন হন। আপনারা এই ধরনের এই যে তাদের এই প্রোপাগান্ডা, তাদের যে ভুল তথ্য, তাদের যে এই জিনিসগুলো থেকে আপনারা নিজেকে সেভ করবেন। আওয়ামী লীগ যেদিন আসবে আপনারা অবশ্যই জানবেন। আওয়ামী লীগ কাউকে না জানিয়ে আসবে না। যখন সেখানে যেদিন আসবেন সেদিন সারা পৃথিবীতে মানে সব দিকে আলোচনা হবে। আওয়ামী লীগকে নিয়া মানে আওয়ামী লীগ যেদিন আসবে বাংলাদেশে মানে বিশ্ব আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে আওয়ামী বাংলাদেশ লীগ যেদিন আসবে না শাহিন ভাই, শেখ হাসিনা যেদিন আসবে। জি, শেখ হাসিনা আমি কথা বলছি যে আওয়ামী লীগের যে আমাদের যেহেতু যে আওয়ামী লীগকে বলতে আমরা মানে বলতে চাচ্ছি যে আমাদের যে দলীয় প্রধান এবং আমাদের উনি যেদিন বাংলাদেশে ঢুকবেন, সারা বিশ্বের সাপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকবেন। হয়তো একটা বিশ্বের ২ টা দেশ আছে যেটা হচ্ছে এক নম্বরে ইউএস আর ৩ নম্বরে পাকিস্তান। এই ২ টা দেশের সাপোর্ট আমাদের দরকার নেই। এই ২ টা দেশের সাপোর্ট আমাদের দরকার নেই। আর বাকি যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং জনতা শেখ হাসিনার পক্ষে তারা সাপোর্টের মাধ্যমে আমাদের জনতা শেখ হাসিনা বাংলাদেশ প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। তবে একটা সিগন্যাল আপনাদের দিই, শেখ হাসিনা এখনো মাত্র বিভিন্ন গ্রুপে বিভিন্ন লোকের সাথে ফোন কলে কথা বলেন, এতটুকু, এতেই ওদের জয়লা যায়। এইটা মনে রাখেন, যেই দিন শেখ হাসিনা, আমরা যেমন ফেস দেখাচ্ছি, যেই দিন শেখ হাসিনা ফেস দেখাইয়া বক্তৃতা দিবে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনা ঢাকা শহরে। আর এটা ওই দিন আপনি আমি কেউ চিন্তা করা যে আপা বাবুবু বা নেত্রী যেই দিন চেহারা দেখাইছে 24 ঘন্টার ভিতরে আমরা ঢাকা শহর পৌঁছাইতে হবে। এটি হচ্ছে মূল কাহিনী। আপার চেহারা দেখানো, ঢাকা শহর দখল হওয়া, এই দুইটার মধ্যে 12 ঘন্টার ডিফারেন্স হবে। দেখবেন আমাদের এখানে অনেক গণ অভ্যুত্থান হয়েছে, অনেক হত্যাযজ্ঞ হয়েছে, অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এদেশে বহুবার হয়েছে। বঙ্গবন্ধুকে 75 হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, আবার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই সবগুলোই কিন্তু প্রচলিত আইনের বাইরে গিয়ে করা হয়েছে। বিচার হয়েছে কয়টার? অথবা এগুলোর বিচার থামানোর চেষ্টা হয়েছে কয়বার? দেখুন, জিয়া হত্যার কিন্তু বিচার হয়েছে, এটা এরশাদ করেছে, কিন্তু অনেকে মনে করেন সেটা সঠিক বিচার হয়নি। এরশাদ ওই বিচারের নামে কিছু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ কি করেছে? বঙ্গবন্ধু হত্যা যেটা হয়েছিল, সেই হত্যার সময় যারা এই হত্যাটা করেছিল, যে সামরিক কর্মকর্তারা হত্যা করেছিল, তাদেরকে বিচারের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু একটা ইনডেমনিটি দেওয়া হয়েছিল। মানে এদের কোনো বিচার করা যাবে না। এটা কিন্তু জিয়াউর রহমান সাহেব দিয়েছে। জিয়াউর রহমানের সংসদে এটা পাশ হয়েছিল, প্রথমে অধ্যাদেশ হয়েছিল, পরে সেটা সংসদে পাশ হয়েছিল যে তাদের কোনো বিচার করা যাবে না। ইনডেমনিটি মানে কি? সংবিধানের অংশ হয়ে গিয়েছিল। তো সংবিধানের অংশ হওয়ার পরও তাদেরকে বিচার হয়নি? হয়েছে তো। তারা যখন এই কাজগুলো করেছে, ওই সময় কিন্তু আওয়ামী লীগ মাঠে ছিল না। আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি বঙ্গবন্ধু হত্যার পরে। এবং ওই সময় এই লোকগুলিকে অনেকটা জাতীয় বীরের মর্যাদাও দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে যে সরকার, মানে ওদের এই ঘটনার কারণে যারা বেনিফিশিয়ারি হয়েছিল, বিশেষ করে জিয়াউর রহমান এবং তার দল যারা ছিল, তারা কিন্তু এই লোকগুলিকে পুরস্কৃত করেছেন। এবং করার পর তারপরও কি এই ইনডেমনিটি প্রাপ্ত ব্যক্তিদের বিচার হয়নি? হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঠিক মতো বিচার করেছে, ফাঁসির রায় হয়েছে, অনেকে বিদেশ থেকে উড়িয়ে এনে ধরে এনে ফাঁসিতে ঝোলানো হয়েছে, যে কজনকে ধরা পড়েছে তাদেরকে ফাঁসি হয়েছে। এবং সেই বিচারের সময় বিএনপি তাদের প্রতিবাদ করেছিল যে বিচার করা যাবে না, না করে নাই। যারা সেই সুবিধা পেয়েছিল এই ঘটনার কারণে, তারা যে ঘটনা ঘটিয়েছিল, তারাও কিন্তু এই বিচারের কোনো প্রতিবাদ করে নাই। এটাই হয় বাস্তবতা। তো আমি এই কথাটা বললাম মানে এদের ক্ষেত্রে তাই হবে আমি তা বলছি না, কিন্তু আমি বলছি যে এই সমস্ত ঘোষণা এবং এটাকে অমুক জায়গায় ঢুকাতে হবে, এইগুলি কোনো কিছুই আসলে কিন্তু আপনাকে রক্ষা কবচ নয়। রক্ষা কবচ কোনটা সেটা আমি বলি। রক্ষা কবচ হলো আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে পারেন, যদি জনগণ আপনাকে গ্রহণ করে, গায়ের জোরে না, পাওয়ার দেখিয়ে না, ভালোবাসা দিয়ে, কাজের মাধ্যমে। দেখুন, ফারুক রশিদ ওনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, ওনারা কিন্তু একটা পার্টিও করেছিলেন। সেই পার্টির নাম ছিল ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টি কিন্তু জনগণের কাছে যেতে পারে নাই, এবং যেতে পারে নাই বলেই তারা কিন্তু হারিয়ে গেছে। এবং তাদেরকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে ফ্রিডম পার্টি কোনো প্রতিবাদ করতে পারেনি। আবার দেখুন, আমি যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি হিসাবে জিয়াউর রহমানকে ধরি অথবা বিএনপিকে ধরি, তাহলে কি হচ্ছে? বিএনপি কিন্তু একটা বড় দল হওয়ার কারণে, জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে বিএনপি কিন্তু বহাল তবিয়তে টিকে আছে। গত 15 বছর বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ কিনা করেছে, তারপরও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। জামাত ইসলামকে নিশ্চিহ্ন করা যায়নি। কেন যায়নি? কারণ জামাতও জনগণের সঙ্গে তার মতো করে যতটুকু সম্ভব তারা সম্পৃক্ত হতে পেরেছে। এই জনগণের সম্পৃক্ততা হলো সবচেয়ে বড় ইনডেমনিটি।
সেটা করার চেষ্টা করুন। ওটা আইন হলো নাকি তফসিল হলো নাকি সংবিধানের পাঠ হলো, ভাই এতে কিচ্ছু যায় আসে না, এতে কিচ্ছু যায় আসে না। যায় আসে জনগণের সঙ্গে কতটা সম্পৃক্ত হতে পারলেন, জনগণ আপনাদেরকে কতটা আপন করে নিল। একটা কথা মনে রাখবেন, গত অগাস্টের পর জনগণ কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনের দিকে আছেন এদের প্রায় অনেককেই তারা কিন্তু আপন করে নিয়েছিল, নিজের মনে করে নিয়েছিল। সেই জায়গায় আপনারা থাকতে পারেননি আপনাদের আচরণের কারণে, আপনাদের কর্মকাণ্ডের কারণে। এখনো সময় আছে, আপনারা এর মাঝে একটা ভালো কাজ করেছেন, সেটা কি জুলাই পদযাত্রা করেছেন, সারা দেশে গেছেন, আপনারা মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করেন। 2-1টা ঘটনা বাদে গোপালগঞ্জে এবং কক্সবাজারে, এবং আবার দেখলাম ইয়েতে আরেকটা জায়গায় আপনারা করেছেন এরকমভাবে নেত্রকোনায়। মানুষকে খেপিয়ে দিয়ে কোনো লাভ নাই, মানুষকে গ্রহণ করার চেষ্টা, অ্যাকোমোডেট করার চেষ্টা করুন। সেক্ষেত্রে মানুষ আপনাদের উদারনৈতিক এই দৃষ্টিভঙ্গিকে ভালোভাবে নেবে। প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গিকে মানুষ ভালোভাবে নেয় না, এটা বাঙালির কেউ নেয় না, এই দেশের লোকজন নেয় না এটা। এই জিনিসটা মাথায় রেখে আমরা অগ্রসর হন। তারপরেও আমরা দেখতে চাই যে কি আসে নতুন বাংলাদেশের ইশতেহারে, আমরা দেখতে চাই কি আসে সরকার যেটা 5 তারিখে ঘোষণা করতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্রে। জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রদের সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস চলছে মন্ত্রীপাড়া থেকে। এই সংগঠনে শুধু গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতাকর্মী ও নাহিদ আসিফ মাহফুজপন্থীরাই অগ্রাধিকার পাচ্ছেন বলে অভিযোগ করে বাকছাস থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূর নবী। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের নেতৃত্ব মন্ত্রীপাড়াকে তাদের সংগঠনের মূল অফিস বানিয়ে রেখেছে। তারা জাতীয় স্বার্থবিরোধী প্রতিষ্ঠানগুলোর কাছে জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে। মন্ত্রীপাড়ায় ভাই ওখানে যাওয়ার অনেক সুযোগ হয়েছে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আন্দোলন করছিলাম লং মার্চ টু যমুনার সময়, আমাদের শিক্ষকদের সাথে যখন তারা খারাপ আচরণ করছিল এবং আমাদের শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশ বাহিনী হামলা চালিয়েছিল, তো সেদিন ভিতরে মন্ত্রীপাড়া জাহিদ ভাইয়ের সাথে আমি যাই, সদস্য সচিব জাহিদ ভাইয়ের সাথে। ওখানে গিয়ে মূলত দেখলাম যে মন্ত্রীপাড়ায় মানে তারা যে যাবতীয় মিটিংগুলো আছে তারা সেখানে করে। ওই দিন ছাড়াও আমি যতবার ওখানে বিভিন্ন প্রয়োজনে গেছি ততবারই দেখেছি যে তারা বিভিন্ন মিটিং যেগুলো আছে এগুলো ভিতরে করে রাত 1টা-1টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। বিশেষ করে উপদেষ্টা তো তারাই আছেন, বিশেষ করে আর কি হবে তাদের উপদেষ্টা যারা আছে অবশ্যই। শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নূর নবী। বাকছাসের অর্থনৈতিক অসঙ্গতি রয়েছে জানিয়ে সংগঠনটি একটি বিতর্কিত কোম্পানির সঙ্গে অনৈতিক অর্থ লেনদেন করেছে বলেও অভিযোগ করেন তিনি। গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইফতার পার্টি করি, তো ওই ইফতার পার্টিতে আমাদের সদস্য সচিব যে ছিল তার সাথে যোগাযোগ করি যে আমাদের ইফতার পার্টিতে ফান্ড প্রয়োজন। তো সে বলেছে ঠিক আছে আপনারা প্রোগ্রাম ম্যানেজমেন্ট করেন, খাবারটা আমরা ম্যানেজ করব। পরবর্তীতে জানতে পারি যে বসুন্ধরা গ্রুপের একটা কোম্পানি বাংলা নিউজ 24, সেই বাংলা নিউজ 24-এর মাধ্যমে প্রায় 8 লাখ টাকা সমমূল্যের খাবার দাবার এখানে দেওয়া হয়েছে। যেই বসুন্ধরা গ্রুপের এগেস্টে আপনারা দেখবেন বিভিন্ন সময় তারা চিল্লা একদম ফাটাই ফেলে যে এরা হচ্ছে ফেসিস্টের মানে পুনর্বাসনকারী, ফেসিস্টের আমলে ফেসিস্টের সবচেয়ে বেশি সহযোগী ছিল এরা, সবচেয়ে বেশি ফান্ডিং করেছে এরা বিভিন্ন অবৈধ কাজে জড়িত, মানে চিল্লা একদম শেষ করে ফেলে বসুন্ধরা গ্রুপকে। কিন্তু নিচে ঠিকই বসুন্ধরা গ্রুপের সাথে সম্পর্ক করে তাদের কাছে টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদের প্রোগ্রাম পরিচালনা করার জন্য, তাদের রাজনৈতিক কাজ করার জন্য। স্বাধীনতার পরে আমরা তো ইতিহাস পরে দেখেছি এই আওয়ামী লীগের যারা ছিল পুরো বাংলাদেশ লুট করছে না, প্রমাণ আছে না? ঠিক এই জুলাই অভ্যুত্থানের পরে সমন্বয়ক নাম দিয়ে এবং নাহিদ আসিফ ভাইদের খুবই ঘনিষ্ঠ, খুবই মানে একদম ঘনিষ্ঠ বলাবান ছবি চাবি দেবেন চারদিকে, এরা যে চাঁদাবাজি করতেছে প্রমাণ দেখতেছেন না? এর জুনাইদ বাইরে কয়েকদিন আগে সরে গেছে, এদেরকে সুপার শিবির বলতো, তারপরে এক শিবির বলতো, এই একটা টেকিং দিয়ে এদেরকে মানে ধামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু ওদের কথাটা ছিল ভ্যালিড, অর্থনৈতিক যে স্বচ্ছতার কথা, তারা অর্থনৈতিক স্বচ্ছতার যে অভিযোগ উঠেছিল অর্থনৈতিক হিসাব নিকেশে, তারা আজও পর্যন্ত উত্তর দিয়েছে এটা জুনাইদ ভাইদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রধান সমন্বয়ক হিসাবে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নূর নবী। তার অভিযোগ, আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীদের ন্যূনতম মূল্যায়ন করেনি বাকছাস বা এনসিপির শীর্ষ নেতারা। যেখানে বলা হচ্ছে যে এই যে সংগঠন এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের যে সংগঠনরা আছে বা নেতৃত্ব দানকারী যারা আছে তাদের সংগঠন, কিন্তু সত্যিকার অর্থে এটা না। সত্যিকার অর্থে ছাত্রশক্তি যেটা আছে, ছাত্রশক্তিরই একটা সাংগঠনিক রূপ হচ্ছে এটা। এই ছাত্রশক্তিকে তারা হচ্ছে জাতীয় একটা ছাত্র রাজনীতি হিসেবে এটা গঠন করছে। অবশ্যই তাদের মানে যে মূল থিম জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের একটা সংগঠন, সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে। এই মূল নেতৃত্বে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে বা হচ্ছে অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে, তাদের দেখেছেন? তারা একজনও নাই। আপনি একদম নাম দেখে দেখে বলবেন যে সব ছাত্রশক্তির পোলাবানি এখানে আছে, এদের বাইরে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু এখানে নেই। এটা একটা দিনের আলোর মতো স্পষ্ট। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।